কমিশনের কাছে গেছিলাম। নির্বাচন কমিশন এত জড়িয়েছে, এত ছড়িয়েছে, বলেছে আমরা বিভিন্ন রাজ্য নিয়ে ব্যস্ত, সব রাজ্যে যাচ্ছি, আপনারা সিওর কাছে যান। আমরা সিওর কাছে এসছি, কারণ এটা সিও ইসিআই আলাদা করে আমরা দেখি না। নির্বাচন কমিশন আইন সংবিধান কিচ্ছু না মেনে আরএসএস এর বিজেপির পরিকল্পনা মাফিক বিধানসভা ভোটের আগে এসআইআর এর নামে মানুষকে নির্যাতন করছে, এটাই আমরা বলেছিলাম। ম্যাপিং বলেছিল, তারপরে যখন ম্যাপিং হয়ে গেল, ম্যাপিং এর পরে আমরা দেখছি এখন অ্যাডজুডিকেশন। রাজ্য প্রশাসনের অফিসাররা একেবারে নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত এবং কেন্দ্রীয় প্রশাসনের অফিসারগুলো তারা ফেল করেছে, তারা লোড করেনি, তথ্য পেয়েও করেনি। রাজ্য প্রশাসন আরো ঝামেলা করেছে, যেসব তথ্য চেয়েছে, কিন্তু যেহেতু রাজ্য প্রশাসনের লোক বেশি নেই, অফিসাররা সব নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে গেছে বললো এসআইআর এর নামে, যার ফলে ডোমিসাইল সার্টিফিকেট ইত্যাদি যে ডকুমেন্টস গুলো নেওয়ার কথা পঞ্চায়েত, পুরসভা, সরকারের কাছ থেকে, সেগুলো 2 মাস ধরে পাচ্ছে না। তাহলে নির্বাচন কমিশন বলছে এই ডকুমেন্টস গুলো নিয়ে আসুন, আর সবাই তো এগুলো রেডি রাখে না, যত অসহায় মানুষ তাদেরকে এইগুলো দেওয়া বন্ধ হয়ে গেল। আর যারা দিল, যাদের কাছে আছে থাকে, সেগুলো লোড করা হলো না। এগুলো ডেলিভারেটলি কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রশাসন এটাকে ঝুলাইনি, এটাকে বদমাইশি করেছে। এবং এখন দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের হাত থেকে নিয়ে, স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের হাত থেকে নিয়ে, সিওর হাত থেকে নিয়ে বললো অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন। যারা চুরি করলো, যারা মস্তানি করলো, যারা খুন করলো, যারা ফাইল চুরি করলো, কয়লা চুরি করলো, যারা চাকরি চুরি করলো, তারা বিচারাধীন নয়। আর সাধারণ মানুষকে, ভোটারদেরকে বলছে বিচারাধীন, যারা কোনো দোষ করেনি। এই জন্য আমরা আজকে এসেছি যে দ্রুত একটাও বিচারাধীন রাখা যাবে না। যে যা ডকুমেন্ট দিয়েছে, কোনো ভোটারকে ভোটার করা যাবে না, ডাউটফুল ভোটার করা যাবে না, বাংলাকে আসাম বানানো যাবে না। এবং তার সঙ্গে দাঁড়িয়ে যারা এর জন্য দায়ী তাদেরকে শাস্তি দিতে হবে। 8-9 তারিখ গণেশ কুমার আসছেন এবং কমিশনের ফুল বেঞ্চ আসছেন, সেখানে 8-9 তারিখ আপনারা পৃথক কোনো কর্মসূচি বা তাকে আমরা এগুলো সব বলি না, এটা যে করবো 2 তারিখে বলেছি, 1 তারিখে বলেছি। মানুষের রাগ বাড়ছে, ক্ষোভ বাড়ছে। যখন সিএনআরসি করার চেষ্টা করেছিল, 2 কোটিকে তাড়িয়ে দেবো বলেছিল, মোদির সাহস হয়নি। এয়ারপোর্ট থেকে কলকাতা রাজভবনে আসার গাড়ি করে, হেলিকপ্টার করে এসেছিল, রাত্রে কলকাতায় থাকতে পারেনি, গিয়ে বেলুড়ে চলে গেছিল, মনে আছে তোমাদের? তারপরে বিজেপি আর তৃণমূল কিরম গাঁটছাড়া বাঁধলো, মমতা গিয়ে চুপি চুপি রাজভবনে গিয়ে দেখা করলেন, নাটক করলেন, আর তারপরে যারা আন্দোলন করছিল তাদেরকে গ্রেপ্তার করলেন, জেলে পাঠালেন। আজকেও দাঁড়িয়ে আমরা যখন এসছি, লড়াই করছি, আমরা এটা দেখতে হবে যে সাধারণ মানুষ, বিশেষত মুসলমান সম্প্রদায়ের মানুষ, মতুয়া মানুষ, আদিবাসী, বিবাহিত মহিলা, প্রান্তিক মানুষ, দুর্বল অংশের মানুষ একেবারে টার্গেটেড। অ্যাসেম্বলি, জেলা এবং বুথ দেখলে বোঝা যাবে যে কিভাবে আরএসএস এর গেম প্ল্যান রাজ্য এবং জেলা এবং তার সঙ্গে হচ্ছে অল ইন্ডিয়া প্রশাসন মিলে নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজটা করেছে। আমরা আরএসএস এই গেম প্ল্যান ওটা গণেশ কুমারকে দিয়েও করতে পারবো না, আর যারা জ্ঞান পাবি পশ্চিমবঙ্গে আছে তাদেরকে দিয়েও এটাকে পালন করতে দেবো না। সেলিম দা, আপনারা যখন বলছেন গেম প্ল্যান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গতকাল বলছেন যে এই দেশের নাম হিন্দুস্তান, হিন্দুরাই থাকবে, এখানে কোনো সেকুলারিজম, নাস্তিকতা কিছুই চলবে না। এই মন্তব্যকে কিভাবে দেখছেন রাজ্যের বিরোধী? আমরা আমাদের আইনজীবীদের বলেছি এটার বিরুদ্ধে মামলা করতে হবে, কারণ একজন যখন শপথ নেয় এমপি, তখন সে এই ওথ নেয় যে সংবিধান অনুযায়ী কাজ করব, এবং সেখানে ধর্মনিরপেক্ষতা এখনো তো সংবিধানে লেখা আছে। তাহলে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলছে। সে তৃণমূলের নেতা ছিল, তো মন্ত্রী ছিল, তখন তো ওথ নিয়েছিল, তখন সেগুলো সমস্যা হয়নি। তাহলে আমরা এটাকে, এই যে এসআইআর এর লগ্নে এই যে বিভাজনের রাজনীতি হচ্ছে এবং যাদেরকে দিয়ে ধর্মীয় উন্মাদনা তৈরি করে পশ্চিমবঙ্গে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু সফল হয়নি এখনো, সেটাকে আরএসএস বিজেপি আবার ওই চেষ্টাটা করছে যাতে ধর্মীয় উন্মাদনা তৈরি হয়, ধর্মীয় বিভাজন তৈরি হয় এবং একটা দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি হয়। শুভেন্দু অধিকারী কি সেই পরিস্থিতি তৈরি করছেন? অবশ্যই আরএসএস যদি করছে তাহলে শুভেন্দু কি আলাদা? এবং এরা তো আরো বেশি খাতারনাক, যারা হাফ তৃণমূল হাফ বিজেপি। দিল্লির পরে কি বলছে, দিল্লিতে করেছে ধর্ম দিয়েছিল দিল্লিতে, তো একটার সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিও না, কোনো পাবলিসিটি আমি চাই না। আমরা জানি আইপ্যাক অনেক টাকা পয়সা খরচা করে মমতা ইমেজ বানানোর চেষ্টা করছে, আরএসএস তাকে সাহায্য করছে, এবং এই গোটা নাটকটা হচ্ছে এটাই। প্রথম কথা হচ্ছে যখন নুপুর শর্মার সময়
যখন সিএর সময়, যখন ওয়াকফের সময়, যখন এখানে মানুষ বিক্ষোভ করছিল, মমতা বলেছিলেন দিল্লিতে যাও। 100 দিনের কাজের প্রশ্নে মমতা ব্যানার্জি আর তার ভাইপো তারা দিল্লি থেকে নাটক করেছিল। আর এখন যখন ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়ার কথা, তখন এখানকার ধর্ণা দিচ্ছেন। এখন কি বাংলা মানুষ তাকে বলতে পারে না যে দিল্লিতে যাও আর কি করো? শোনা যাচ্ছে যে ডোরিনা ক্রসিংটা 16 তারিখ পর্যন্ত পারমিশন নেওয়া আছে। আমরা দেখেছি রেড রোডে, আমরা দেখেছি রাজভবনে, যে রাজ্যের পুলিশ মানুষকে বিক্ষোভ দেখাতে দেয় না, মিছিল করতে দেয় না, তারা তাদের খরচায় হোক বা তোলাপাজের টাকা দিয়ে হোক, নিজেরা পাহারা দিয়ে এই সব মঞ্চ টঞ্চ সাজিয়ে দেয়। রাজভবনে দেখেছি, রেড রোডে দেখেছি, মেট্রো সিনেমা উল্টো দিকে দেখেছি। আগে মেট্রো সিনেমায় ফিল্ম রিলিজ হতো, এখন মেট্রোর উল্টো দিকে রিলিজ হয়। তার হিয়ারিং নাকি বিউলার কন্ডাক্টর প্যারালাইজ হয়ে যাওয়ার জন্য রোগ, এটা এসআইআর নাকি মানুষ রাতের বেলা স্বপ্ন দেখে পরদিন সকালবেলা ট্রেনের লাইনের সামনে ঝাঁপ দিয়ে সুইসাইড করছে? তার জন্য এই কমিশনের ভেতরে যারা বসে আছে তাদেরকে গোটা ভারতবর্ষের গোটা পশ্চিমবঙ্গে ট্যাক্সের টাকায় এদেরকে বেতন দেওয়া হয়। এর আগে পশ্চিমবঙ্গে এসআইআর কেউ জানতো, কেউ বুঝেছিল, আতঙ্ক তৈরি হয়েছিল নাকি এসআইআর কাজ হয়নি? লাইভ করছি হয়েছে তো এসআইআর কাজ, কই আতঙ্ক তো ছিল না। টোটো চালানো বন্ধ রেখেছে, সবজি কিনে এনে বিক্রি করেনি, ওষুধ কিনতে যায়নি, ডেলি হকারের কাজ করছিল করেনি, লোকের বাড়িতে কাজ করতে যাই করেনি, অসুস্থ মানুষ হাঁটতে পারে না তাও গেছে হিয়ারিং এ। আরেকটা প্লাস্টিক আর জেরক্সের দোকানে যত নিজের জীবনে সরকারি কাগজ তারা করতে পেরেছে তার জেরক্স করেছে আর প্লাস্টিকে ভরে নিয়ে সেই কাগজ নিয়ে ঘুরেছে। কেন? আতঙ্কগ্রস্ত। আর সেই আতঙ্কের সুযোগ নিয়ে নাটক করলো, বিজেপি নাগরিকতার কাগজ বিক্রি করলো, আর সবাই চোখ খুলে দেখলো যে নাগরিকতার কাগজ বিকলো। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বারে বারে বললাম ইলেকশন কমিশনের কাছে, দেখুন স্পষ্ট কথা বলুন, বৈধ ভোটারদেরকে অবৈধ করুন। আমরা ভলেন্টিয়ারি কাজ করছি, গোটা পশ্চিমবঙ্গে লাল ঝান্ডা লাগিয়ে মানুষ এসেছে, ফর্ম ফিল আপ করেছে, ভরসা করেছে। আর দুটো রাজনৈতিক দল আতঙ্কের পরিবেশে ট্যাবলেট বিক্রি করে বেড়ালো, কিন্তু যারা নাগরিকতার কাগজ বিক্রি করলো তাদের বিরুদ্ধে একটাও কথা বললো না। যারা আমাদের কথা এই সোশ্যাল মিডিয়া, এই ডিজিটাল মিডিয়ার দ্বারা শুনছেন, এই এলাকার যেসব মানুষ আমাদের কথা শুনছেন, আমাদের কর্মীরা, বন্ধুরা, সহযোগীরা, বন্ধুরা যারা শুনছেন, তারা বলুন তো এই যে 7 লাখ ভোটারের নামে কারো অ্যাক্টিভিকেশন এসছে, কারো কারো নাম ডিলিট হয়ে গেছে, আমরা লাল ঝান্ডা টাঙিয়ে আমরা সহযোগী বন্ধুরা বসে নিয়ে একটা ফর্ম ফিল আপ করে 150 টাকায় তোমাকে ভোটার লিস্টের কাগজ দিয়ে দিলাম, আমরা বিক্রি করতে পারবো? আমরা মানুষকে দিতে পারবো? এটা হয় কোনোদিন? এটা কারো পক্ষে কোনো একটি অধিকার? এটা একটি সাংবিধানিক অধিকার নাকি নাকি এটা একটি মানুষের মানবিকতার সঙ্গে কাজ? তাহলে এসআইআর এর আতঙ্ককে ব্যবহার করে বিজেপি, তৃণমূল, এনআরসি আর নাগরিকতার প্রশ্নে কাগজ কি করে বিক্রি করলো? পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনের দায় নেবে না, জবাব দেবে না? তার মানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার চাকরি বিক্রি করে আর এসআইআর এর আবহে বিজেপি নাগরিকতার কাগজ বিক্রি করে। দুটোই এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওরাও এদের বিরুদ্ধে কথা বলছে না আর এদের বিরুদ্ধে ওরা কথা বলছে না। তাই এই অফিস থেকে যা যুদ্ধ ঘোষণা হয়েছে সাধারণ মানুষের বিরুদ্ধে, আজকে সাধারণ মানুষ এসেছে, কাল আরো অসংখ্য মানুষ আসবে। আমরা এদেরকেও সাবধান করতে চাইছি, এক মাঘে যার যাবে না। মানুষের জন্য রাস্তায় আইন তৈরি হয়েছে, যে আইন মানুষের টুটি চেপে ধরবে সেই আইন মানুষ নিচে ছুঁড়ে ফেলে দিতেও একবারও ভাববে
না যদি মানুষকে তা বাঁচতে না দেয় আর আতঙ্কগ্রস্ত করে। তাই শুভবুদ্ধি সম্পন্ন সচেতন এবং গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আমাদের আবেদন, আজকের অবস্থান শুধুমাত্র আমাদের কাছে একটি রাজনৈতিক কর্মসূচি নয়, গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে এই রাজ্যে থাকা এবং এই রাজ্যের ভোটার লিস্টে তার নাম রাখাবার একটি জাতকবুল লড়াই। আমরা মানুষকে তিনটে কথা বলতে চাই। এক, ভয় পাবেন না, অস্থির হবেন না। দুই, যা যা সরকার নির্দেশিত আইন নির্দেশিত কাজ আছে কাজ করে যান, সেই কাজে লাল ঝান্ডা আপনাদেরকে সাহায্য করবে। আর তিন, কারো দম নেই বৈধ ভোটারকে আমাদের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে। তার জন্য এই লড়াই জান কবুল শেষ অব্দি লড়বে। সেই লড়াইয়ে আপনাদেরকে সবাইকে পাশে পেতে চেয়ে আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। এই লড়াইয়ে আজকে এখন সারা রাত আমরা এই মাটিতে এই রাস্তাতেই বসে থাকবো। রাজি? আর পরবর্তী সিদ্ধান্ত এই রাস্তা থেকে রাস্তাতে বসা মানুষরা ঠিক করবে। অবস্থান চলবে যতক্ষণ না পর্যন্ত ওরা ওদের কাছ থেকে না সরবে। বৈধ ভোটারদেরকে তাদের ভোটার লিস্টের নাম ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে এখন আপনাদের সবাইকে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।